তো বন্ধুরা, একটা ভাইরাস যা শেষ করে দিয়েছিল সভ্যতা, 28 বছর পর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু প্রশ্ন একটাই, তারা কি এখনো মানুষ আছে? চলুন এক্সপ্লেন করি সেই ভয়াবহ দুনিয়ার গল্প, যেখানে ভালোবাসা আর ভয় পাশাপাশি বেঁচে থাকে। সিনেমা শুরু হয় স্কটিশ হাইল্যান্ড শহরে, যেখানে রেজ ভাইরাস গোটা শহরকে ধ্বংস করে। সেখান থেকে জেমি নামের একটি ছেলে তার বাবার কাছে পালিয়ে যায়। ছেলেটিকে তার বাবা একটা মালা দিয়ে সে নিজেও সেই ভাইরাসের কবলে পড়ে। এরপর 28 বছর পরে জেমি বড় হয়ে গেছে, ইউরোপের একটি দ্বীপে বাস করে। এখানে অল্প পরিমাণ কিছু লোক বাস করে, তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। জেমির ছেলে স্পাইক ও স্ত্রী ইসলা, সে একটি মানসিক রোগে আক্রান্ত। মায়ের ওষুধ ও এই অঞ্চলের খাবার শিকার করার জন্য 12 বছর বয়সে স্পাইক ও তার বাবা জেমি সেই মূল ভূখণ্ডে যাওয়ার প্রস্তুত নেয়। ওই জায়গাতে যাওয়ার একটাই রাস্তা, সমুদ্রের মধ্যে দিয়ে যেতে হবে। সমুদ্রের ঢেউ যদি বেশি হয় তাহলে এই রাস্তা বন্ধ হয়ে যায়, আর যখন কম থাকে তখন যাওয়া যায়। এটা শুধু দিনে একবারই হয় আর রাতে একবার। এইভাবে হেঁটে তারা পাড়ি দেয় মেইনল্যান্ডে, যেখানে কিছু দূর গিয়েই জেমি আলফা নামের ভাইরাসে আক্রান্ত মানুষকে দেখে। স্পাইককে বলে তার প্রথম শিকার করতে, তখন স্পাইক তার উপর তীর চালায়। দেখতে দেখতে আরো কয়েকটা চলে আসে, বাপ ছেলে মিলে সবাইকে মেরে ফেলে। সেখান থেকে যায় আলাদা জায়গায়, ঢুকে পড়ে এক পুরনো ভাঙ্গা বাড়িতে। গিয়ে দেখে সেখানেও এক মানুষ উল্টে বেঁধে রেখেছে, কিন্তু সেও ভাইরাসে আক্রান্ত। মানুষটি দড়ি ছেড়ে নিচে নামলে স্পাইক তাকে মেরে ফেলে। সেখান থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে দেখে রক্তের দাগ। তার বাবা বুঝে যায় যে কিছু গন্ডগোল আছে। তখন তারা বাড়ি ফেরার রাস্তায় আসে। কিছু দূর গিয়ে তারা থমকে যায়, কারণ সামনেই দাঁড়িয়ে আছে আসল ভাইরাসে আক্রান্ত দানব। দৌড়াতে থাকে তারা জঙ্গলের ভেতরে, আর তাদের পেছনে ওই নরদানবগুলো যেন পেলেই ছিঁড়ে খাবে তাদের। দৌড়াতে দৌড়াতে কিছু দানবকে তারা মেরেও ফেলে। শেষে আশ্রয় নেয় আবার সেই ঘরে, সেখানেও রক্ষে নেই তাদের। বাইরে ওই দানবগুলো যেন তাদেরকে পাহারা দিচ্ছে। রাতে ভূমিকম্পের কারণে ভেঙে যায় সেই ঘর। বাবা আর ছেলে কোনো মতে বাইরে আসে। সোজা তারা যায় সমুদ্রের রাস্তার দিকে, জুতো খুলে দৌড়াতে থাকে সেই রাস্তায়। কিছু দূর গিয়ে তাদের মাথার উপর এক ঝাঁক কালো কাক, আর পেছনে এক উলঙ্গ বড় আকারের দানব যে তাদের দিকে তেড়ে আসছে। এরাও দৌড়াতে শুরু করে। তখনই এপারের রক্ষীরা তাদের দেখতে পায় আর লাইট জ্বালায়, তীর ছুড়ে ওই দানবের উপর, কিন্তু তার যেন কিছুই হয় না। পরে বড় আগুনে লাগানো তীর দিয়ে তাকে মেরে ফেলে। আর এপারে চলে আসে বাবা ও ছেলে দুজনেই সুস্থ অবস্থায়। অঞ্চলে ফিরে তাদের সবাই পার্টির ব্যবস্থা দেয়। সেই পার্টির ফাঁকেই স্পাইক দেখে তার বাবা জেমি অন্য কোনো মহিলার উপর আসক্ত। এটা দেখার পর সে তার পাশের বাড়ির বুড়ো দাদুর কাছে যায়, আর এই জঙ্গলে কি কি হয়েছিল সব বলে। তখন ওই বুড়ো দাদু বলে সেখানে এক ভালো ডাক্তার আছে। এই বলে সে চলে যায়। বাড়িতে তার বাবা জেমি আসলে ছেলের আর বাবার মধ্যে হয় ঝগড়া। পরের দিন স্পাইক গেট পাহারাদের নজর এড়ানোর জন্য আগুন লাগায় একদিকে। তারপর সে তার মাকে নিয়ে সমুদ্রের মাঝ রাস্তা দিয়ে আবার সেই মেইনল্যান্ডে প্রবেশ করে। স্পাইক ও তার মা ইসলা খুঁজতে থাকে ওই ডাক্তারকে। রাত নেমে আসলে তারা আশ্রয় নেয় এক পুরনো মন্দিরে। স্পাইক পাহারা দিচ্ছে আর মা ঘুমোচ্ছে। এক সময় সেও ঘুমিয়ে যায়, আর ওই আলফা নামের ভাইরাসটা স্পাইকের কাছে আসলে তার মা মেরে ফেলে। পরের দিন আবার তারা খোঁজে বেরিয়ে পড়ে। এরপর দেখায় কিছু সৈনিক তারা দৌড়াচ্ছে, তাদের পিছনে দানব। এবার একটা দুটা না, পুরো এক দল। সব সৈনিককে মেরে ফেলে ওই দানবগুলো। তাদের সামনে যেন বন্দুকের গুলিও কাজ করে না। স্পাইক ও তার মাও পরে ওই দানবের কবলে। তখন শুরু করে দৌড়ানো। আশ্রয় নেয় তারা তেল পাম্পের একটি ঘরে। সেখানে গ্যাস লিক হওয়ায় বোম মেরে উড়িয়ে দেয় সেই ঘরকে। এরিক নামের এক সৈনিক, সে একাই বেঁচে আছে। তখন স্পাইককে বলে তাদের একদল টিমকে দেখাশোনার জন্য পাঠানো হয়েছিল এখানে। তারা এবার রেস্ট করে ফাঁকা ময়দানে আপেল খায় আর মোবাইলে স্পাইককে তার গার্লফ্রেন্ডের ছবি দেখায়। সেটাও লো ব্যাটারির কারণে বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ রেস্ট করার পর আবার তারা হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে চিৎকার শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করে স্পাইকের মা কাছে যায়। গিয়ে দেখে এক ভাঙ্গা পুরনো ট্রেনে মহিলা দানবে বাচ্চা হচ্ছে, এবং তাকে সাহায্যও করে ইসলা। এরিক আর স্পাইকও সেখানে উপস্থিত হয়। বাচ্চা হওয়ার পর এরিক তাদের উপর বন্দুক ধরে, বাচ্চাকে রাখতে বলে, না হলে তাদেরকে মেরে ফেলবে। তখনই তাকে একটি পুরুষ দানব এসে মেরে ফেলে। এরপর তাদের দিকেও তেড়ে আসে। স্পাইক দানবের দিকে তীর ছুড়লেও তার কিছুই হয় না। ট্রেনের বাইরে আসলে তখন ওই ডাক্তারটা দানবের উপর বেহুশের তীর মারে। তখন রক্ষে হয় তাদের। ডাক্তারটা তখন তাদেরকে নিয়ে যায় ওর জায়গায়,
বাপরে ভাই, তার যে জায়গাটা চারিপাশে শরীরের হাড় দিয়ে গড়া, বড় বড় উঁচা উঁচা করে, আর মাঝখানে রাস্তা, তারই মাঝে তৈরি করেছে সে মানুষের মুন্ডুর হাড় দিয়ে পিরামিড। উফ, দেখতে যা লাগছে। এরপর রাতে ইসলার শরীর নেড়ে চেড়ে আর কথা বলে ডাক্তার যা বুঝতে পারে তার নাকি ক্যান্সার হয়েছে, বুকের মাংস বেড়ে গেছে। স্পাইক শুনে তো ঘাবড়ে যায় আর বলে যে বেশি দিন সময়ও নাই তার। তখন স্পাইককে সেই বেহুশের তীর দিয়ে ইসলাকে নিয়ে যায় ডাক্তার। পরে একই রকম ভাবে তার মুন্ডু ও হাড় স্পাইককে এনে দেয়, আর বাচ্চাটা তাদের সাথেই থাকে। তখন ওই সেই মুন্ডু পিরামিডের মাথায় রাখে স্পাইক, আর ওই বাচ্চাটাকে তাদের অঞ্চলের গেটে দিয়ে আসে। সঙ্গে একটা চিঠিও দেয় বাবা জেমিকে, বলে এই বাচ্চাটার খেয়াল রাখতে, এটা ওই দানবেরই বাচ্চা, কিন্তু ভাইরাসে আক্রান্ত না। আর স্পাইক সেই মেরল্যান্ডেই থেকে যায়। 28 দিন পর সে আবার ওই দানবের পাল্লায় পড়ে। তখন তাকে সাহায্য করে এক জিমি নামের স্টাইলিশ ছেলে ও তার টিম। সে বলে তার বন্ধু হতে। আর এখানে শেষ হয় সিনেমার কাহিনী। তো বন্ধুরা, গল্প তো শেষ হলো, কিন্তু ভবিষ্যৎটা এখনো অজানা। পরের পার্ট তো অবশ্যই আসবে, তাই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।